আপনার পকেটে যে পাসপোর্টটা আছে সেটাকে কি কখনো একটা সুপার কম্পিউটার বলে মনে হয়েছে? হয়তো না, কিন্তু এটাই সত্যি। চলুন আজ এই সাধারণ দেখতে বইটার ভেতরে থাকা অসাধারণ প্রযুক্তিটা একটু কাছ থেকে দেখি। এরকম এয়ারপোর্টের ভিড়ে আমরা সবাই তো কম বেশি গেছি, তাই না? প্রতি বছর কোটি কোটি মানুষ ঠিক এভাবেই যাতায়াত করেন, আর তাদের সবার হাতেই থাকে ওই ছোট্ট একটা বই, পাসপোর্ট। কিন্তু এই জিনিসটা যে আসলে কতটা পাওয়ারফুল সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো প্রশ্নটা হলো, একটা সাধারণ পাসপোর্ট কিভাবে একটা কম্পিউটারে পরিণত হলো? আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ওই অক্ষরটার মধ্যেই, মানে পাসপোর্ট। চলুন এই এর মানেটা কি সেটাই একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, তাহলে পাসপোর্ট বা বায়োমেট্রিক পাসপোর্ট জিনিসটা আসলে কি? সোজা কথায়, এরা দেখতে একদম সাধারণ পাসপোর্টের মতোই, কিন্তু আসল কারসাজিটা এর ভেতরে। এখানে একটা ইলেকট্রনিক মাইক্রো প্রসেসের চিপ বসানো থাকে, যেখানে পরিচয় যাচাই করার জন্য সব বায়োমেট্রিক তথ্য সেভ করা থাকে। কিন্তু একটা ব্যাপার কি কখনো খেয়াল করেছেন? পৃথিবীর প্রায় সব দেশের পাসপোর্ট দেখতে প্রায় একই রকম, সাইজও এক। কেন? এর পেছনে কিন্তু কয়েক দশকের একটা লম্বা গল্প আছে, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি করার গল্প। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পুরো যাত্রাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, শুরুটা হয়েছিল সেই ১৯৬৮ সালে। তখন আইএসইও একটা প্যানেল তৈরি করে। উদ্দেশ্য ছিল কিভাবে এয়ারপোর্টে যাত্রীদের আরও দ্রুত ছাড়পত্র দেওয়া যায়। এরপর ১৯৮০ সালে আসে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপির কনসেপ্ট। কিন্তু আসল খেলাটা শুরু হয় ১৯৯৮ সাল থেকে, যখন পাসপোর্টে বায়োমেট্রিক তথ্য যোগ করার কাজ শুরু হলো। আর ২০০৬ সালে এসে বায়োমেট্রিক্স আর কন্ট্যাক্টলেস চিপ টেকনোলজি পাকাপাকিভাবে পাসপোর্টের অংশ হয়ে গেল। আর ২০১৫ সাল নাগাদ পুরনো হাতে লেখা পাসপোর্টগুলো সব বাতিল হয়ে যায়। ওকে, তো চলুন এবার পাসপোর্টের ভেতরে ঠিক কি প্রযুক্তি আছে সেদিকে একটু নজর দেয়া যাক। পাসপোর্টের ছবির পাতার নিচে এই যে হিজিবিজি ২ লাইনের লেখা, এটা তো আমরা সবাই দেখেছি, তাই না? এটাকে বলে মেশিন রিডেবল জোন বা সংক্ষেপে MRZ। এটা আসলে মেশিনে স্ক্যান করার জন্য বানানো, কিন্তু এর আসল কাজটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হলো পাসপোর্টের চিপে ঢোকার ডিজিটাল চাবি। আর এইটাই হলো সেই পাসপোর্টের ব্রেন, একটা কন্ট্যাক্টলেস ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপ। ছোট্ট এই চিপে কমপক্ষে ৩২ কিলোবাইট মেমোরি আর একটা অ্যান্টেনা থাকে। সমস্ত ডেটা কিন্তু এখানেই স্টোর করা থাকে। তো এই চিপের মধ্যে কি ডেটা থাকে? এখানে থাকে বায়োমেট্রিক ডেটা, মানে একজন মানুষের এমন কিছু শারীরিক বৈশিষ্ট্য যা একদমই ইউনিক, যা দিয়ে তার পরিচয়টা নিশ্চিত করা যায়। এখন আইসিএও বিশ্বজুড়ে ৩ ধরনের বায়োমেট্রিককে স্ট্যান্ডার্ড হিসেবে ঠিক করেছে। প্রথমটা যেটা থাকতেই হবে সেটা হলো ফেশিয়াল রিকগনিশন বা মুখের ছবি। এর সাথে আরও থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট আর আইরিস রিকগনিশন। এত সব সেন্সিটিভ তথ্য একটা ছোট্ট চিপের মধ্যে, ভাবতেই তো কেমন লাগে, তাই না? তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই তথ্যের ডিজিটাল দুর্গটা আসলে কতটা মজবুত? চলুন সেটাই জেনে নিই। মানে, একটা চিপের ভেতরে এত ডেটা, কিভাবে বিশ্বাস করা যায় যে এটা কেউ নকল করেনি বা ভেতরের তথ্য বদলে দেয়নি? এর উত্তরটাই হলো পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার বা পিকেআই। এটাকে অনেকটা একটা ডিজিটাল সিলের মতো ভাবতে পারেন। এই সিস্টেমটা ক্রিপ্টোগ্রাফিক কি ব্যবহার করে ডেটার ওপর একটা ডিজিটাল সই করে দেয়। এই সইটাই প্রমাণ করে যে ডেটাগুলো আসল এবং কেউ এটাতে হাত দেয়নি। ব্যাপারটা কিভাবে কাজ করে, তাই তো? এখানে ৪টা সহজ ধাপ আছে। ১. যে দেশ পাসপোর্টটা বানাচ্ছে তারা একটা গোপন প্রাইভেট কি দিয়ে ডেটার ওপর ডিজিটাল সই করে দেয়, অনেকটা একটা সিলমোহর দেওয়ার মতো। ২. এই সইটা খোলার জন্য যে পাবলিক কি দরকার সেটা আইসিওর মাধ্যমে নিরাপদে অন্য সব দেশের সাথে শেয়ার করা হয়। ৩. যখন কেউ বর্ডারে যায় তখন সেখানকার গেট রিডার ওই পাবলিক কি ব্যবহার করে পাসপোর্টের সইটা ভেরিফাই করে। আর ৪. যদি সইটা মিলে যায় তার মানে হলো পাসপোর্টটা একদম আসল আর এর ডেটা কেউ বদলায়নি। সিম্পল কিন্তু খুবই সিকিউর। এতক্ষণ তো আমরা প্রযুক্তি আর সিকিউরিটি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু বাস্তব জীবনে এই হাইটেক ডকুমেন্টের প্রভাবটা ঠিক কি? একদিকে যেমন আছে গ্লোবাল পাওয়ার, তেমনি অন্যদিকে আছে একেবারে ব্যক্তিগত লেভেলের সমস্যা।
কারণ এই হাইটেক ডকুমেন্টটা কোন দেশ থেকে দেওয়া হয়েছে তার ওপর ভিত্তি করে এর মানে কিন্তু অনেকটাই বদলে যায়। পাসপোর্টের ক্ষমতার এই ফারাকটা দেখুন। কিছু দেশের পাসপোর্ট এতটাই শক্তিশালী যে সেটা দিয়ে ১৯০টারও বেশি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়। আবার কিছু দেশের পাসপোর্ট দিয়ে হয়তো ৪০টা দেশেও ভিসা ছাড়া ঢোকা যায় না। মানে প্রযুক্তিটা সবার জন্য এক হলেও স্বাধীনতাটা কিন্তু সবার জন্য সমান নয়। আর একদম ব্যক্তিগত পর্যায়ে যদি ভাবি, তাহলে এই শক্তিশালী ডকুমেন্টের পুরো কার্যকারিতাটা নির্ভর করে একটা খুব সাধারণ জিনিসের ওপর, তথ্যের ১০০% নির্ভুলতা। এই মন্তব্যটা দেখুন, এটা একটা পাসপোর্ট হেল্প ফোরাম থেকে নেওয়া। একজন লিখেছেন, আমার পাসপোর্টে মায়ের নাম সেলিনা আক্তার, কিন্তু বাকি সব কাগজে সেলিনা আখতার। আমি কি করতে পারি? ভাবুন, একটা মাত্র অক্ষরের এদিক ওদিক, কিন্তু এই ছোট্ট ভুলটাই যে কত বড় সমস্যা তৈরি করতে পারে তা ভুক্তভোগী ছাড়া বোঝা মুশকিল। তো এরকম একটা ভুল ঠিক করতে গেলে কি করতে হয়? প্রথমত, নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। কারণ হিসেবে লিখতে হয় ডেটা চেঞ্জ। আর এর জন্য কি লাগে? একটা লিখিত আবেদন, অঙ্গীকারনামা, আসল পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড আর প্রমাণ হিসেবে জন্মসনদ বা সার্টিফিকেটের অরিজিনাল কপি। মানে এত হাইটেক একটা ডকুমেন্টের সামান্য একটা ভুল ঠিক করার প্রক্রিয়াটা কিন্তু বেশ জটিল। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একটা সাধারণ কাগজের বই থেকে একটা সুরক্ষিত ডিজিটাল পরিচয় রূপান্তর। যেভাবে আমাদের পাসপোর্টগুলো একটা শক্তিশালী পকেট সাইজের কম্পিউটারে পরিণত হচ্ছে, তাতে প্রশ্ন জাগেই, ভবিষ্যতে আমরা নিজেদের পরিচয় কিভাবে প্রমাণ করব? এর পরের ধাপটা কি হতে পারে?